একটু পানি আছে। জি আসসালামু আলাইকুম। জি, ভালো আছি, ভালো আছেন? জি। হ্যাঁ, আমার কথা শুনেন। হ্যাঁ, আর ওই যে না হয় শাহাবুদ্দিন রে কই দেন। আচ্ছা আচ্ছা, এখন ওই দিতেছি। কোনো নয়েজ শোনা যাচ্ছে না। ক্লাস শুরু হয়ে গেছে। রিটার্ন রিটার্ন জমা দেন। ব্যাংকে লোন দিছে, রিটার্ন জমা সারা দিছে। না না, রিটার্ন এরিয়ার নিচে মনে হয় আপনার। ওরা নিজেরা করে দিছে হয়তো, দেখেন। রিটার্ন জমা দেওয়া লাগে তো। হ্যাঁ, আয় না থাকলেও দিতে হবে। চাকরি করলে দিতে হবে। ব্যাংক লোন টোন নিলে যা লাগে তো, আমারটা তো লাগবে। তাহলে আপনার ইয়া দিছে, আপনার ব্যাংক লোন তো দেওয়ার কথা না আপনার রিটার্ন ছাড়া। কত লাগবে? প্লিজ রিটার্ন আপনারা মিউট করে কথা বলেন না। কে কথা বলতেছে কিছু করতেছে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ভিডিওটা তো দিলেন না, ভিডিওটা দিলে তো আমরা একটু ভালো বুঝতে পারতাম। আমরা ক্লাস শেষে ভিডিও দিব। সকল ক্লাস শেষে আপনাদের ক্লাস করতে থাকেন শেষ পর্যন্ত। আশা করি অনেক ভালো একটা অবস্থানে চলে আসতে পারবেন ইনকাম ট্যাক্স নলেজ রিটার্ন নিয়ে। তারপরে অবশ্যই ভিডিও দিব। হ্যাঁ, ওকে স্যার। আমরা আপনাদের আগের ব্যাচকে এখনো ভিডিও হ্যান্ড ওভার করি নাই। তাদের এই আপনাদের শুক্রবারে স্টক থাকবে, শনি রবি আবার আপনাদের ক্লাস হবে। তো 11 ব্যাচ যে এদের শুক্রবারে আবার ক্লাস করাবো, তারপরে ভিডিও দিয়ে দেব। ওকে স্যার।
গতকাল আমরা বলছিলাম যে অ্যাসেসমেন্ট ইনকাম, এই দুইটা আমরা শিখাইছি। ইনকামের মধ্যে চাকরি হতে আয়, সরকারি আর বেসরকারি, এটুকু আমরা শিখেছি। যার এখান থেকে সাউন্ড আসতেছে একটু মিউট করে দেন কাইন্ডলি। আজকে আমরা এখন আগে রিবেট শিখাবো, তারপরে হলো অ্যাসেট লাইবিলিটি দেখাবো। গতকালের যে প্রশ্ন আপনারা সবাই প্রিন্ট নিয়েছেন তো? গতকাল আমরা বলছিলাম যে যে বিনিয়োগের যে তথ্য, পুষ্যেকরের তথ্য, জীবনযাপনের তথ্য, আরেকটা সরকারি চাকরির মধ্যে ছিল হলো সম্পদোদয়ের তথ্য, বিনিয়োগের তথ্য। আমরা এখন রিবেট আর অ্যাসেট লাইবিলিটি বুঝাই দিলে আপনারা যে কোনো ফ্যাক্ট থেকে বিনিয়োগের তথ্য আর সম্পদোদয়ের তথ্য আপনারা বুঝতে পারবেন। রিবেটটা একটু ভালো করে বুঝেন। রিবেটের নিয়ম কানুনগুলি আপনারা প্রিন্ট করছেন? আমার সাথে সাথে একটু বলতে পারবেন যে কি করলে আমরা রিবেট পাবো? রিবেট পাওয়ার শর্ত কি? রিবেট পাবো হলো ডিপিএস করলে, তারপরে জিবি ফান্ডে টাকা কর্তন করলে, জাকাত ফান্ডে দিলে, এরকম অনেকগুলি খাত আছে, এগুলিতে আমরা বিনিয়োগ করলে রিবেট পাবো। সঞ্চয়পত্র কিনলে, শেয়ার বাজার থেকে শেয়ার সঞ্চয়পত্র, জি কিনলে, জীবন বীমা করলে জি, আমরা জীবন রিবেট বীমা। পাবো। সবাই ক্লিয়ার? তারপরে দেখেন, এই যে রিবেটে ক্লিক করার পরে যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, এখানে যতগুলি ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আছে সবগুলির উপরে আপনি রেয়াত পাবেন। ওই শর্তগুলি এখানে দেওয়া আছে। ক্লিয়ার? 11টার কন্ডিশন প্রায় এখানে দেওয়া আছে। কারো বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে যে কটা ক্যাটাগরি আছে যে কোনো একটা ফুলফিল করলে আপনি রেয়াত পাবেন। লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার, ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট থেকে পলিসি নাম্বার দিবেন। ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা আলিকো লিখি, আলিকো পলিসি ভ্যালু আমরা লিখলাম 5 লাখ টাকা পলিসি ভ্যালু। আর এখানে প্রিমিয়াম পেড লিখলাম 50,000। 50,000। এই পোস্টিংটা সবাই বুঝতে পারছেন কি? জি। না, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে প্রিমিয়াম তো আমি প্রতি বছর দেই। তা আমার ধরেন 5 বছর হয়েছে আলিগুতে আমার একটা সঞ্চয়পত্র আছে, প্রতি বছর দিই আমি 15,000। আমি কি 15,000 লিখবো, না 5 15 75,000 লিখবো?
না না, 15 15,000 লাগবে না। প্রতি বছর যেটা দেন ইনকাম রিটার্ন, ইনকাম ট্যাক্সটা তো বাৎসরিক, 1 বছরের জন্য। ক্লিয়ার? 1 বছরের জন্য। তাহলে আপনার যেটা প্রতি বছর যে প্রিমিয়ামটা দিচ্ছেন এটা এখানে হবে। আরেকটা বিষয় হলো, এই যে এখানে পলিসি ভ্যালু 5 লক্ষ টাকা, এর 10%-এর বেশি প্রিমিয়াম হবে না। এখন যদি আমরা 60% দেই, 60,000 টাকা লিখি, তাহলে দেখেন নিবে না। এই পাশে অ্যালাওয়েবল কত আসছে? 50,000। গতকাল আপনাদের যে শিট দিয়েছি সেখানে কিন্তু বলা আছে যে পলিসি ভ্যালু, জীবন বীমার পলিসি ভ্যালু, যে দেখেন পলিসি মূল্যে 10%, এটা লিমিট দেওয়া আছে। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? জীবন বীমা আপনার ধরেন 10 লাখ টাকার আপনার জীবন বীমা টোটাল পলিসি ভ্যালু। এখন 1 বছরে আপনি যদি 1,10,000 টাকা প্রিমিয়াম দেন, তাহলে রেয়াদের জন্য আসবে হলো 10%-এ 1 লাখ টাকা। আর বেশি প্রিমিয়াম আপনি রেয়াদের জন্য দেখাইতে পারবেন না। এখানে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে। এই লিমিটেশনটা আপনারা বুঝতে পারছেন কিনা? সাধারণত পলিসি ভ্যালু 10%-এর বেশি হয় না, যদি হয় তাহলে সেটা আসবে না। তাহলে এই 60,000 এখানে আমরা প্রিমিয়াম দিলেও কি সে 60,000 নেবে না। আপনার একাধিক ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে আপনি এড দিবেন। এখন ধরেন আরেকটা আপনার অন্য কোম্পানিতে আছে, ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স আছে, এখানে এসে ধরেন আমরা দিলাম, কি বলে, 10 লাখ টাকা একটা পলিসি ভ্যালু দেখালাম। তো এখানে আমরা 90,000 টাকা প্রিমিয়াম দেখাইলাম। ক্লিয়ার? আরো যদি আপনার পলিসি থাকে সবই দেখাইতে পারবেন, সব পলিসির উপরে আপনার রেয়াত পাবেন। একটা পলিসি ভ্যালু 10%-এর বেশি প্রিমিয়াম দেখাইতে পারবেন না। এই বিষয়টা বুঝে থাকলে ক্লিয়ার, না বুঝে থাকলে আবারও ভবিষ্যতে আপনারা প্রশ্ন রাখবেন। ডিপোজিট পেনশন স্কিম, যেটা ডিপিএস বলি আমরা, সবাই ডিপিএস নামে পরিচিত। কোন ব্যাংকে আপনি ডিপিএসটা করছেন? আমরা যে কোনো একটা ব্যাংকের নাম দিই, সিটি ব্যাংক দিলাম, এখানে ডিপিএস এর যে অ্যাকাউন্ট নাম্বার সেটা লিখবেন, ডিপোজিট অ্যামাউন্ট, আপনি এই 1 বছরে কত টাকা প্রিমিয়াম দিয়েছেন। ডিপোজিটের একটা লিমিটেশন আছে, আমরা 1,30,000 লিখলাম, এই পাশে অ্যালোয়েবল দেখেন 1,20,000। আর 1,20,000-এর নিচে যাই হোক সে সেটাই নিবে, কিন্তু 1,20,000-এর বেশি সে রেয়াদের জন্য নিবে না। ক্লিয়ার? এখন আপনাদের যদি একাধিক ব্যাংকে ডিপিএস থাকে তাহলে আপনাদের দেখতে হবে যে ধরেন 3টা ডিপিএস আপনার আছে, 3টা মিলা যদি 1,20,000-এর বেশি হয়, তাহলে আপনি 3টা না পোস্টিং দিলেও চলবে। যেই 2টা পোস্টিং দিলে 1,20,000 পর্যন্ত কাভার করে, যেমন আমরা এটা 90,000 টাকা দিলাম একটা ডিপিএস এট, ধরি আরেক ব্যাংকে আমার আরেকটা ডিপিএস আছে ঢাকা ব্যাংক, এখন আমি এখানে 30,000 লিখলাম, এটা কিন্তু নিচে, কারণ 90 আর 30 1,20,000। আমি যদি আরেকটা ডিপিএস দিই তাহলে ওইটার টাকা কি আর নেবে না, কারণ অ্যালোয়েবল হলো টোটাল 1,20,000। এখানে আবার 30,000 দেখালাম, এই পাশে দেখেন ব্ল্যাঙ্ক, আর কি আসে নাই। ডিপিএস এর লিমিট কত? 1,20,000। 1,20,000। সবাই এই যে আপনাদের যে শিট দিছি এটাতে পড়বেন, এই যে দেখানো আছে 1,20,000। এরকম আপনার একাধিক ডিপিএস যদি থাকে তাহলে আপনি 1,20,000 পর্যন্ত রেয়াদের জন্য এখানে পোস্টিং দিবেন। ক্লিয়ার? ডিপিএস বুঝি নাই স্যার, আরেকবার বলুন। কোন জায়গাটায় বোঝেন নাই বলেন? স্যার এটা ওই যে আপনার এই দেখাচ্ছেন স্যার, আমি একটু শেষে দিয়ে যোগ দিয়েছি, এটা কি রিবেট কিভাবে হয় এটা নাকি স্যার? জি তাহলে স্যার এটা কি ইনকামের পরে যে এক্সপেন্ডিচার এখানে আসবো নাকি? না না, জি এটা। শেষে ঢুকছেন মানে কি আমি বুঝতেছি না। রিবেট হলো আপনি টোটাল যে ট্যাক্স আসছে এখান থেকে ট্যাক্স একটু ছাড় পাবেন রিবেটের মাধ্যমে। রিবেট নেওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, গতকাল বলছে এবং শিটও দিয়েছি। আজকে আপনি কখন ঢুকছেন ক্লাসে? স্যার আমি 10 মিনিট পরে ঢুকছি স্যার। 10 মিনিট পরেই আমরা আরম্ভ করছি তো। এই না, আপনি আরম্ভ করার 10 মিনিট পরে স্যার। লাইফ ইন্স্যুরেন্সের ক্লাস, এটার ব্রিফিং শুনছেন? না স্যার, এটা শুনি নাই স্যার। আচ্ছা, যাই হোক, রিবেট হলো কর ছাড়। আপনি যদি রিবেটের শর্ত ফুলফিল করেন তাহলে আপনার
কিছুটা ট্যাক্স কমে যাবে। আচ্ছা, শুনতে থাকেন, আমি পরে আপনার সাথে আবার জয়েন করতেছি। অ্যাপ্রুভেড আচ্ছা স্যার। সঞ্চয়পত্র অ্যান্ড আদার গভ সিকিউরিটিজ। আপনার যদি সঞ্চয়পত্র থাকে, সঞ্চয়পত্র হলো 5 প্রকার, আমরা আপনাদেরকে দিয়েছিলাম গ্রুপে। আমরা ধরে নেই যে একটা ফ্যামিলি সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবেন। ইস্যু ডেট আমরা এখানে আনুমানিক দিলাম। সঞ্চয়পত্রের লিমিট হলো 5 লাখ। 5 লাখের বেশি নেবেন না। এখন ধরেন আপনার 30 লাখ টাকার সঞ্চয়পত্র করা আছে, আপনার 30 লাখ এখানে পোস্টিং দিবেন, অ্যালাওয়েবল কি সে 5 লাখ টাকা এখানে নেবে, আর বেশি। 5 লাখ। হ্যাঁ, 5 লাখের বেশি আপনি সঞ্চয়পত্রে রেয়াত পাবেন না। এখন যদি আপনার 2 লাখ টাকা সঞ্চয়পত্র থাকে, আপনি 2 লাখই লিখবেন। 1 লাখ টাকার থাকলে আপনি 1 লাখই লিখবেন। 3 লাখ টাকার থাকলে আপনি 3 লাখই নেবেন। কিন্তু এখন যদি 10 লাখ থাকে, 10 লাখই লিখবেন, কিন্তু আপনার এখানে অ্যালাওয়েবল হবে 5 লাখ রেয়াদের জন্য। লিস্টেড স্টক অর শেয়ার, আপনি যদি জয়েন্ট স্টক থেকে শেয়ার কিনেন, শেয়ার মার্কেট থেকে, তাহলে বিও অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। শেয়ার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট নাম্বারটা লিখবেন। এটা পছন্দ হয়েছে না ব্রোকারেজ হাউসের নাম শেলটেক আমরা লিখলাম। ধরি 5 লাখ টাকা আপনার পলিসি। কইতাম যে 1500 টাকা আর দেন। এখান থেকে কথা আসতেছে, একটু মিউট থাকি। 5 লাখ টাকা পলিসি, আপনি যদি একাধিক শেয়ার থাকে তাহলে এড দিয়ে আপনি আবার সেই শেয়ারের নাম্বার, সার্টিফিকেট নাম্বার দিবেন। সেটা কোন জায়গায়, অনেকগুলি ব্রোকারেজ হাউস আছে, সেই ব্রোকারেজ হাউসের নাম আপনারা দিবেন। তারপরে হলো কত টাকা শেয়ার ক্রয় করছেন, এটা পোস্টিং দিয়ে দিবেন। শেয়ার আবার আনলিমিটেড, যত টাকাই থাকুক সবগুলির উপর আপনি রেয়াত পাবেন। জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এই দুটো। স্যার, শেয়ার নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। আমি শেয়ার ক্রয় করি নাই, আমাকে শেয়ার গিফট হিসেবে দিয়েছে একজন। এই ভ্যালুটাও কি ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবো এই অর্থ বছরে? যেভাবেই পান রেয়াত পাবেন আপনার শেয়ার থাকলে। হ্যাঁ, গত অর্থ বছর শুধুমাত্র 1 জুলাই 2024 এবং 30 জুন 2025 এর মধ্যে হলে পাবেন। ও, থ্যাংক ইউ। এর আগের যদি হয় তাহলে ওটা পাওয়া যাবে না। না না, এর আগে এবং পরে কোনোটাই পাওয়া যাবে না। জি, রেয়াত ওটা পাবেন কি না, দেখানো রেয়াত যাবে? তো আগেরটা মানে অবশ্যই। আগে দেখানো নাই, কিন্তু এখন কি নতুন করে ওটা দেখানো যাবে? হ্যাঁ, দেখাইতে পারবেন আপনার ফাইলে টাকা থাকলে তার এগেনস্টে। আর যদি টাকা না থাকে তাহলে ট্যাক্স দিয়ে ঢুকবে। হ্যাঁ, বুঝতে জি স্যার, পারছেন? ঠিক আছে। জি স্যার। অথবা আপনি অপ্রদর্শিত আয় 15% প্লান্টি দিয়ে ঢুকাবেন। 3টা পদ্ধতি। শেয়ার কত পর্যন্ত দেখানো যাবে, শেয়ারের অ্যামাউন্টটা? শেয়ারের আনলিমিটেড। অ্যামাউন্টটা আনলিমিটেড। যত টাকা শেয়ার আছে আপনি সবই পোস্টিং দিবেন, যতগুলি কোম্পানিতে আছে ব্রোকারেজ হাউসে। আচ্ছা, জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ, এটা হলো সরকারি চাকরিজীবীদের জন্য, আর হলো এমপিও ভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের জন্য। আর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আরপিএফ, এটা হলো প্রাইভেট চাকরিজীবীদের জন্য। দুটার মধ্যে একটা পার্থক্য আছে, দেখেন। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড প্রাইভেট চাকরি 3টা গড়, আর জেনারেল প্রভিডেন্ট ফান্ড 2টা গড়। যারা সরকারি চাকরি করে তাদের জিপিএফ এর একটা নাম্বার আছে, সেই নাম্বারটা ওনারা এখানে দিবেন। আর এখানে হলো কত টাকা এক বছরে তার কাছ থেকে জিপিএফ বাবদ কাটা হয়েছে, সেই টাকাটা এখানে লিখবেন। আমরা 1,20,000 আনুমানিক একটা অ্যামাউন্ট লিখলাম। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হলো স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, মানে এটা হলো বোথ কন্ট্রিবিউশন। কোম্পানির এমপ্লয়ারের কাছ থেকে যদি 10,000 কেটে রাখা হয়, তাহলে কোম্পানিও তাকে 10,000 টাকা দিবে। যেমন সেলফ কন্ট্রিবিউশন, এখানে আমরা লিখলাম 60,000। আগে এমপ্লয়ার নেম, মানে কোন প্রতিষ্ঠানে উনি জব করে সেই প্রতিষ্ঠানের নাম হবে। আমরা একটা আনুমানিক নাম দিলাম, সেলফ কন্ট্রিবিউশন লেস দেন অর ইকুয়াল বেসিক এন্ড ক্লিয়ারনেস। আমরা এখানে তো কোনো টাকা দেখাই নাই, ওই যে ইনকাম দেখাই নাই, তো এই জন্য এখানে নিচ্ছে না, বুঝছেন? নিচ্ছে না। আগে যদি চাকরি হতে ইনকাম দেখে আসতাম প্রাইভেট চাকরিজীবী, তাহলে নিত। তাহলে আপনারা বুঝেন, সেলফ কন্ট্রিবিউশন এখানেও 60,000 থাকবে, এখানেও 60,000 থাকবে। তার মানে কি,
যত টাকা চাকরিজীবীর কাছ থেকে ক্রয় করা কেটে রাখা হয়েছে, কোম্পানিও তাকে অত টাকা দিছে, এটাকে বলা হয় স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, বোথ কন্ট্রিবিউশন। কিছু প্রাইভেট কোম্পানি আছে শুধু কেটে নেয় কিন্তু দেয় না, সেটা এখানে আসবে না। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হইতে হলে কোম্পানির মালিকেরও শেয়ার থাকতে হবে। ভাই, কার এখান থেকে সাউন্ড আসে? স্যার একটা বলেন, আপনার প্রশ্নটা বলেন দ্রুত। স্যার আমার প্রশ্নটা হলো এই যে এখানে যে আমরা অ্যামাউন্টটা লিখবো এটা কি যে 1 বছরে যে টাকাটা হয় ওইটা লিখবো না শুধু? জি জি, 1 বছরে আপনার কাছ থেকে যে টাকাটা কাটছে আর কোম্পানি আপনাকে যেটা দিছে, দুইটাই এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটাকে বোথ কন্ট্রিবিউশন বলে অথবা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বলে, আরপিএফ। আমার আমার একটা কোশ্চেন আছে, বলেন। সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের যে কল্যাণ তহবিল টাকা কাটে আর হচ্ছে ভবিষ্যৎ তহবিলে, মানে অবসর কল্যাণ তহবিল, এটা কোথায় এন্ট্রি হবে এই রিবিটে? এমপিওভুক্ত শিক্ষকদের জিপিএফ যেটা, সেটাই যে প্রথমটায় বসবে। এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে টাকা বসাবেন। তাদের তো ওইরকম জিপিএফ নাই, তাদের তো কল্যাণ তহবিল আর একটা আছে হলো অবসর কল্যাণ ফান্ড, এই দুইটা কাটাকাটি। আপনি একটু অপেক্ষা করলেই উত্তরটা পেয়ে যেতেন। কল্যাণ তহবিল আমাদের সিরিয়ালে আছে, দেখাচ্ছি আমরা। আর একটা আছে অবসর। প্রভিডেন্ট অ্যাপ্রোভেট বেনাভুলেন্ট ফান্ড, এটা হলো কল্যাণ তহবিল। প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমার কোম্পানি আমার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড কেটে নেয়, কোম্পানিও কন্ট্রিবিউশন করে, কিন্তু রিকগনাইজ কোনো ফান্ডে কোম্পানি এটা ইনভেস্ট করে না, তাইলে কি আমি এটা এখানে দেখাতে পারবো না? রিকগনাইজ বলতে কোম্পানি যদি শেয়ার করে তাহলেই তো রিকগনাইজ। সরি, মিস করেছি আমি। যদি কোম্পানি আপনাকে যত টাকা কেটে রাখে এত না দিত, তাহলে এটা রিকগনাইজ হইতো না। হ্যাঁ, কিন্তু এই কোম্পানি স্যার কোথাও জন্য ইনভেস্ট করতেছে না টাকাটা, তাও আমি দেখাবো। ইনভেস্ট করতেছে না মানে আপনার কাছ থেকে কাটে কত, কত পার্সেন্ট কাটে বেতন? আমার কাছ থেকে বেসিকের 10% কাটে, 10%। কোম্পানিও বেসিকের 10% আমার পে স্লিপে দেখায়, হ্যাঁ, কিন্তু কোম্পানি এই টাকাটা কোথাও ইনভেস্ট করতেছে না, কোম্পানির অ্যাকাউন্টে রেখে দিচ্ছে। না না না, ইনভেস্ট করতে হবে না তো, কোম্পানির অ্যাকাউন্টে থাকলেই হবে। তাহলে আমি রিকগনাইজ হিসেবে দেখাতে পারবো। জি 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 ওকে, জি, আপনার এখানে দুইটা এন্ট্রি দিবেন। আপনার 10% হলো এই যে সেলফ কন্ট্রিবিউশন এটাতে, জি। আর এই যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন এখানে দিবেন হলো আর বাকি অর্ধেক 10%, যেটা মানে কোম্পানি। আমার কাছ থেকে কেটে নিচ্ছে, আমি দেখাচ্ছি, আর কোম্পানি যা খুশি করুক সেটা আমি দেখবো না, না, এরকমই স্যার? কোম্পানিটাও তো আসতেছে, কোম্পানিটাও তো দুইটাই তো আসতেছে। হ্যাঁ, আমি ওটা বলতেছি না স্যার। আমি 100 টাকা দিলাম, কোম্পানি 100 টাকা দিল, 200 টাকা। এই 200 টাকা কি কোম্পানির কোনো ফান্ডে ইনভেস্ট করতে হবে, নাকি না কোম্পানি না না ইনভেস্ট না, করলে? কোনো ফান্ডে ইনভেস্ট করতে হবে না। ওকে, মানে আমার কাছ থেকে কাটছে, মানে আমি এটা এখানে এখানে দেখাবো, আপনি এন্ট্রি বুঝেন, দিতে পারবো। আপনি আরেকটু বুঝেন। জি, আপনার কাছ থেকে আসছে 10%, তো কোম্পানি কি করছে? 10%। কোম্পানি তো 10% দিছে? কোম্পানি যেটা দিচ্ছে সেটা তো আর আপনার কাছ থেকে কাটে নাই। না, আমার হাতে কাটে নেই। তো 10% যে আপনাকে কোম্পানির সাথে সাথে দিল, ওইটা আপনার কি? ইনকাম। এটা আমার ইনকাম। তাহলে 10% আপনার কাছ থেকে কাটলে 10% ইনকাম আবার কোম্পানি আপনাকে সাথে সাথে দিয়ে দিচ্ছে। তো এরপরে আর কি পাবেন? জি। আর পাবেন না তো, প্রাইভেট চাকরি তো, তাই না? না, আমি পাবো। আমি না, এখন যে রিকগনাইজ বলতেছে, আমি জিনিস একটু রিকগনাইজ বুঝতে বলা চাচ্ছি যে হয় কোম্পানি। বোথ কন্ট্রিবিউশনকে। কোম্পানিও আপনার কাছ ওকে, থেকে যত কাটবে, কোম্পানিও তত দিবে, এটা হলো রিকগনাইজ। ওকে, আমার ধারণাটা ভুল ছিল যে কোম্পানির কোনো না কোনো গভর্নমেন্টের ফান্ডে ইনভেস্ট করতে না হবে, না তাইলে না, এটা ইনভেস্ট রিকগনাইজ করতে হবে। হবে না, রেয়াদের ক্ষেত্রে সেই শর্ত নাই। রেয়াদের ক্ষেত্রে হলো আপনার কাছ থেকে যত কাটে কোম্পানিও তত টাকা আপনাকে দিবে, তাহলে হলো আপনার রেয়াদ পাবেন। আর এরকম ওকে, প্রাইভেট কোম্পানি আছে, এমপ্লয়ারের কাছ থেকে কাটে কিন্তু কোম্পানি দেয় না, তারা কি রেয়াদ পাবে না। পাবে না। ওকে, ক্লিয়ার। তাহলে দেখেন, জাকাত ফান্ড, অ্যাপ্রোভেট বেনাভোলেন্ট ফান্ড। তার যে জিপিএফ নিয়ে আমার একটা জানার ছিল, যে এমপিও ভুক্ত শিক্ষক যারা, তাদের তো কোনো অ্যাকাউন্ট নাই, হিসাব নাম্বার নাই, এবং তাদের যে টাকাটা কাটে এখানে গভর্নমেন্টে কিন্তু কোনো টাকা কিন্তু দেয় না। তো তাদের এটা আমরা কিভাবে পোস্টিং দিব? আপনাদের তো বেনাভোলেন্ট ফান্ড না,
না, এই যে এমপিভুক্ত শিক্ষকদের তো ওই ভবিষ্যৎ তহবিল একটা আছে, কিন্তু কল্যাণ তাদের নামে কল্যাণ কোনো তহবিল না, কল্যাণ কল্যাণ তহবিল তহবিলে কল্যাণ তহবিল। আর একটা হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড, দুইটা ফান্ডে কাটা কাটে। জি জি জি, হ্যাঁ, দুইটা ফান্ডে কাটে, কিন্তু এটা কোথায় কল্যাণ এন্ট্রি হবে? তহবিলে কল্যাণ তহবিলেরটা এন্ট্রি দেওয়ার জায়গা পেয়েছি, কিন্তু ওইটা যেটা, রিটায়ারমেন্ট ফান্ড, হ্যাঁ, ওইটা রিটায়ারমেন্ট ফান্ড। কোথায়, এটা কোথায় এন্ট্রি দিব? তাদের আমার তো কোনো কথাটা অ্যাকাউন্ট নাম্বার নাই। আমার কথাটা একটু ক্লিয়ার বোঝেন। রেয়াদের যে জি নিয়মটা, এটা আপনারা পাইছেন? কি করলে রেয়াদ নেওয়া যাবে? জি, রেয়াদের নিয়মে আপনার কল্যাণ ফান্ড আছে, কিন্তু ইয়া নাই। আরেকটা জানি কি বললেন? রিটায়ারমেন্ট ফান্ড, অবসর কল্যাণ তহবিলে টাকা টাকা দেয়। অবসর কল্যাণ তহবিল রেয়াদের শর্তের মধ্যে নাই। এই যে দেখেন, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা, কিন্তু অবসর তহবিল নাই, সেই কারণে এটা এখানে আসবে না, এটার এখানে পোস্টিং নাই। আপনারা আগে রেয়াদের নিয়মটা ভালো করে বুঝবেন। এর বাইরে কোনো কিছু রেয়াদ চিনে না। গতকাল আমি ক্লিয়ার আপনাদেরকে বলেছিলাম যে এই খাতে যদি বিনিয়োগ করেন এবং দান করেন তাহলে আপনার রেয়াদ পাবেন। তাহলে আমরা প্রথম বলছি যে এই যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, এখানে যতগুলি ক্যাটাগরি আছে সবগুলি হলো কি রেয়াদের জন্য। যে কোনো একটা ফুলফিল হলে আপনি রেয়াদ পাবেন। এখানে আপনার ওই অফশোর তহবিল যেটা, এটা এখানে নাই। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা যে পোস্টিং গুলি শিখাচ্ছি এটা হলো আপনার কট স্যারের জন্য, রেয়াদের জন্য। রেয়াদের জন্য যে জি, পোস্টিং দিতে হলে শুনেন, আমি পরে আইসা পড়ছিলাম, আপনার জন্য একটু অপেক্ষা করে এসে পড়ছিলাম, এই পরে যাবো আবার। এই পেজটা আপনারা প্রিন্ট দিয়ে ও নেবেন, আচ্ছা, যে রেয়াদের যে বিষয়টা। ভাই ও কথা আচ্ছা, বললেন জি না, কথা জি বললেন জি, না। এই আচ্ছা পেজটা সবাই প্রিন্ট দিবেন। জি, এর ভিতরে যে আচ্ছা বিষয়গুলি আছে সেইগুলি জি, হলো আপনারা রেয়াদ পাবেন, এর আচ্ছা, বাইরে পাবেন না। তাহলে যিনি বলতেছেন বেনাভোলেন্ট ফান্ড, হ্যাঁ, শিক্ষকদের এই যে অ্যাপ্রোভেড বেনাভোলেন্ট ফান্ড মানে কি? কল্যাণ তহবিল। এই যে কন্ট্রিবিউশন অফ বেনাভোলেন্ট ফান্ড অ্যামাউন্ট, এটাতে যে বেনাভোলেন্ট ফান্ডটা 1 বছরে যত টাকা কাটলো সেই টাকাটা এখানে বসাবেন। আর গ্রুপ ইন্স্যুরেন্স, বাংলায় বলা হয় গোষ্ঠী বীমা। প্রাইভেট চাকরি, একটা সাউন্ড আসতেছে বাচ্চার, যার এখান থেকে হয় আপনি একটু মিউট করেন। মিউট হলে তো আমার কথা সব শুনতে পান, যখন প্রশ্ন করবেন তখন আনমিউট করে করবেন। গ্রুপ ইন্স্যুরেন্স, গোষ্ঠী বীমা। এই গোষ্ঠী বীমা যদি কারো থাকে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে, তাহলে সেই টাকাটা এখানে গ্রুপ ইন্স্যুরেন্স আপনি কত চাঁদা দেন সেই টাকাটা এখানে বসবে। তাহলে কল্যাণ তহবিল ক্লিয়ার তো? জি স্যার। শিক্ষক যারা আছেন এমপিওভুক্ত স্কুলের কল্যাণ তহবিলের টাকা 1 বছরে যেটা আপনাদের কাছ থেকে নেওয়া হয়েছে সেই টাকাটা এখানে কি পোস্টিং দিয়ে দিবেন। ক্লিয়ার? তারপরে দেখেন জাকাত ফান্ড। যদি আপনি রিকগনাইজ প্রতিষ্ঠানে জাকাত দেন, যেমন ধরেন আপনার এরিয়াতে ইয়ে আছে, ইসলামিক ফাউন্ডেশন, এটা একটা রিকগনাইজ প্রতিষ্ঠান, সরকারি অনুমোদিত। তারপরে হলো আপনার আঞ্জুমান মফিদুল ইসলাম, আল সুন্না, এই ধরনের যেগুলি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, এইগুলিতে যদি আপনি জাকাত দিয়ে দেন তাহলে আপনি রেয়াত পাবেন। সেই প্রতিষ্ঠানের নাম, কত তারিখে দিয়েছেন ডেট, কত টাকা জাকাত দিয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে, তাহলে এর এগেনস্টে রেয়াত পাবেন। আর এই স্যার প্রতিষ্ঠানে এক্ষেত্রে কি জাকাত কোনো দিলে ডকুমেন্টস অ্যাটাচমেন্ট নিতে? স্লিপ রাখতে হবে। স্লিপ, এখন তো আপনার অনলাইনে এখনো কোনো কিছু আপলোড করার ব্যবস্থা হয় নাই, হয়তো ইন ফিউচারে হবে। এখন আপনি ফাইলে রেখে দিবেন। জাকাত ফান্ড এই ধরনের প্রতিষ্ঠানে দিলে তার এগেনস্টে আপনার রসিদ রেখে দিতে হবে। ইউনিভার্সাল পেনশন স্কিম, যেটা বিগত সরকার করছে, হ্যাঁ, যেটা হলো আরেকটা বাংলায় কি নাম বলে এটাকে, এটার 5টা পলিসি: পেনশন বিল। প্রবাসী প্রগতি, সার্বজনীন বীমা এরকম। সার্বজনীন পেনশন স্কিম। এই পেনশন স্কিমে যদি আপনি চাঁদা দেন তাহলে আপনি রেয়াত পাবেন। ক্লিয়ার? তা এই এই পলিসির যে 4টা পার্ট আছে, 4টা নাম আছে, যে কোনো একটা পলিসি যদি আপনি করেন তাহলে এখানে এই করদাতার আইডি নাম্বার দিবেন। আর এই যে দেখেন ডিউরিং দ্য ইয়ার 2025
পাবলিক 25, এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন, তাহলে আপনি রেয়াত পাবেন। আদার্স, এর বাইরে যদি আদার্স থাকে, যে ইনভেস্টমেন্ট আন্ডার 6 শিডিউল পার্ট 3, ইনভেস্টমেন্ট আন্ডার এসআরও, যদি ষষ্ঠ তফসিলে পার্ট 3-তে আরো কোনো থাকে, এখানে তো 11টা পয়েন্ট আছে, তাই না? এখন যদি আপনি আইসিডিডিআরবি তে করেন, তাহলে স্যার সুপার স্যার ওটা বলেন নাই তো। সুপারএনুয়েশন একটা সরকারি ফান্ড, হুম। এটা আমি নিজেও জানি না কি ফান্ড, গভর্নমেন্টের জবে যারা আছে তারা ওকে। জানেন কিনা আমি জানি না। এটা একটা সরকারি ফান্ড, সরকারি প্রতিষ্ঠান মেবি, সেখানেও যদি আপনারা সুপারএনুয়েশন ফান্ডে যদি আপনি দান করেন তাহলে আপনি পাবেন। কিন্তু সুপারএনুয়েশন ফান্ডটা কোন প্রতিষ্ঠান, গভর্নমেন্ট কোন জায়গায় দিতে হবে আমি এটা নিজেও জানি না, আমার নলেজের বাইরে। আমি কমন ওকে স্যার। যেগুলি সবগুলি হেডগুলি বলছি, হ্যাঁ, যেগুলি সচরাচর আমরা বিনিয়োগ করি। জি স্যার। এখন যদি কেউ আইসিডিডিআরবি তে দান করেন, আইসিডিডিআরবি এর এন্ট্রিটা এখানে নাই, তাহলে এটা কি করতে হবে, যে আদার্সে ক্লিক করে ইনভেস্টমেন্ট আন্ডার 6 শিডিউল পার্ট 3, হ্যাঁ, এখানে এসে এখন আবার ডেসক্রিপশন নাম্বার আর হলো অ্যামাউন্ট এখানে বসাই দিবেন। তারপরে আইসিডিডিআরবি, ওই যে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, এই রেয়াদের বাকি যে শর্তগুলি আছে সেই শর্তগুলি সব এখানে নাই, 11টা দেওয়া আছে। তাহলে বাকি শর্তগুলি যেগুলি নাই সেগুলি আপনাকে এখানে ক্লিক করে করে, এই আদার্স। আদার্সে ক্লিক করে এড দিয়ে দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? ইয়েস। আর বেশিরভাগই আমাদের এখানে কমন তথ্য থাকে, যেমন প্রভিডেন্ট ফান্ড, বেনামূলের মানে কল্যাণ ফান্ড, ইন্স্যুরেন্স, ডিপিএস, আর হলো সঞ্চয়পত্র, আর শেয়ার মার্কেটের শেয়ার, এইগুলি বেশি থাকে আর কি অ্যাভেলেবেল। সরকারি চাকরিজীবীদের জন্য জিপিএফ, প্রাইভেট চাকরিজীবীদের জন্য আরপিএফ। তাহলে রেয়াদ আমরা যে কোনো প্রশ্ন থেকে আশা করি এখন রেয়াদ না আপনাদের কোনো অসুবিধা হবে না। যেমন আমাদের যে প্রশ্নটা ছিল প্রথম, প্রাইভেট চাকরিজীবী যেটা, এখানে দেখেন তার রেয়াদের পয়েন্ট কয়টা আছে। উনি সিটি ব্যাংকে ডিপিএস করছে 50,000, এটা রেয়াদের জন্য পোস্টিং দিতে হবে। প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছে 1,20,000, এটা তো রেয়াদ পাবে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে 1 লাখ, রেয়াদ পাবে। ফিক্সড ডিপোজিট 10,000, এটা কি রেয়াদ পাবে না, কারণ এটা আমাদের রেয়াদের শর্তে নাই। সঞ্চয়পত্র ক্রয় করছেন 6 লাখ, সর্বোচ্চ লিমিট হলো 5 লাখ টাকার উপরে রেয়াদ পাবে, রেয়াদের জন্য এটা পোস্টিং যাবে। তারপর ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি, এখানে এই 6টা, 1টা 2টা 3টা 4টা পয়েন্ট আছে যে যেটা বেসরকারি চাকরিজীবী রেয়াদ নেওয়া। তাহলে এখানে এই বিনিয়োগের তথ্য থেকে আপনারা আজকে ক্লাস শেষ হলে প্র্যাকটিস করবেন যে এইটা থেকে কিভাবে রেয়াদ নেওয়া যায়, এই ফ্যাক্টর সরাসরি করার জন্য। আপনি প্রশ্নটা বলেন। যে ভাইয়া, এখানে যে ডিপিএস বা জীবন বীমা, এটা যদি এই অর্থ বছরে না করে যে আগে করা ছিল, সেটা কি এখানে আসবে? না না না, এটা তো রেয়াদের তার জন্য মানে এই বছর যে প্রিমিয়াম ডিপিএস দিয়েছেন ডিপিএস এ। মানে ইস্যু, হ্যাঁ আমি সেটা বলিনি, মানে ইস্যুটা কি এই এই বছরেই হতে হবে কিনা? জি জি জি, 2024, 1 জুলাই 2024 আর লাস্ট জুন 2025 এর মধ্যে হইতে হবে। আচ্ছা, তার আগে যে ইস্যু করা যেগুলো আছে সেগুলো কি রেয়াদের মধ্যে আসবে না? না না, রেয়াদের মধ্যে তো প্রিমিয়াম ইনস্টলমেন্ট আসবে। ধরেন আপনি 3 বছর আগে একটা আচ্ছা, ডিপিএস করছেন, এইটা 3 হ্যাঁ সেটা বছরের যে চলমান আছে, 3 বছরের যে ইনস্টলমেন্ট দিয়েছেন, টোটাল যোগফলটা অ্যাসেটে চলে যাবে। আর রেয়াদের জন্য ভাই আসবে 1 বছরে, এই 24 সাল 1 জুলাই আর লাস্ট জুন 25, এই 1 বছরে কত টাকা ইনস্টলমেন্ট দিয়েছেন ওইটুকু রেয়াদের জন্য আসবে। হ্যাঁ আমি এইটাই বলছি ভাইয়া, যে মানে ডিপিএস এর যে ইনস্টলমেন্টটা এই বছরেরটাই আমি দিব, বাট এটার ইস্যুটা যদি হয় আগে, সেটাও তো আসবে নাকি? মানে এমন তো না যে আমার ইস্যুটা এবছরেই করতে হবে। আমার প্রশ্নটা কি আমি বোঝাতে পেরেছি ভাইয়া? না না, আমি আবারও না মানে ম্যাম, আমি ম্যাম বলেছি, আপনার এটা, ম্যাম আমি একটু বলি। ম্যাম আপনার ইস্যু যে বছরই হোক, মূল কথা হলো আপনি আমাদের ট্যাক্স ইয়ারে আপনি যে টাকাটা পে করছেন ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম বাবদ, শুধু ওইটাই আসবে। ইস্যু আপনার ম্যাটার না, হ্যাঁ ইস্যু আমি আপনি যে আমি বছরই আমি করে থাকেন।
আমি আমি সেটাই বলছি, আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ বছরের প্রিমিয়ামটাই আসবে, কিন্তু হ্যাঁ আমার হ্যাঁ ইয়া ছিল যে এটা মানে ইস্যুটা যদি আগে হয় সেটাতে তো কোনো প্রবলেম নেই। না না না, ওটা না কোনো না, প্রবলেম সেটা নেই। প্রবলেম। আরেকটা জিনিস আচ্ছা আপনারা ঠিক সবাই আছে। বোঝেন, ইনকাম ট্যাক্স রিটার্নটা হলো 1 বছরের হিসাব। 1 বছর আগের সেই হিসাবটা আসে সম্পত্তির জের, আর বাকি কোনো কিছুই আসে না। ক্লিয়ার? জি জি জি, আমি বুঝতে ইনকাম পেরেছি। ট্যাক্স হলো 1 বছরে হ্যাঁ। আপনি কি আয় করলেন আর কি ব্যয় করলেন, এই দুইটা পার্ট, আর কি বিনিয়োগ আচ্ছা, আমার করলেন, একটা প্রশ্ন আছে এই স্যার। 3টা পার্ট, আর হলো পূর্ববর্তী বৎসরের সম্পদের জের। স্যার আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে স্যার, ডাবল স্কিম যে ডিপোজিট, এটাতে কি রেয়াত পাওয়া যাবে কিনা? ডাবল স্কিম একটা ডিপোজিট আছে যে কোনো জনতা ব্যাংক। ডিপিএস, যে কোনো ডিপিএস এ রেয়াত পাবেন। ডিপিএস না স্যার, এটা হচ্ছে কি, আমি মনে করেন একটা অ্যামাউন্ট রাখলাম 5 লক্ষ না টাকা, না, 6 ওটা বছর পরে পাবেন না, এটা তো ডাবল ডিপিএস না, ডিপিএস হলো মান্থলি। ওইটা এফডিআর হয়ে যাচ্ছে। ওটা এফডিআর এক ধরনের, যেটা আপনি বলছেন। ও আচ্ছা আচ্ছা। তার তার আছে মোটর গাড়ি থেকে যে ওই যে টিকিটটা মিলে ওইটা কোথায় দেখাতে হয়? মোটর সাইকেলেরটা পাবেন না, মোটর গাড়ির, প্রাইভেট কারের যে জি স্যার, এআইটি, সেটা আপনার ট্যাক্স থেকে বাদ যাবে। তো ওইটা কোথায় দেখাতে হয় স্যার টিকিটটা? আমাদের এই ক্লাসে সব প্রশ্নে রয়ে গেছে, আপনারা পর্যায়ক্রমে পেয়ে যাবেন। আমরা টিডিএস এর ক্লাস দেখাই বলা, সেটা পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক স্যার ইউ। আমার একটা question ছিল এখন স্যার। আপনারা রেয়াদের বাইরে অন্য প্রশ্ন করেন না, কারণ আমরা রেয়াদে ছিলাম। কিভাবে রেয়াদ নিতে হয় ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ রেয়াদের মাধ্যমে ট্যাক্স প্রায় 15-20% কমে যায়। তাহলে রেয়াদ রেয়াদ নিয়ে সংক্রান্ত প্রশ্ন করেন। না, আমাদের স্যার ওই যে আরপিএফ আর সিপিএফ তো একই জিনিস স্যার। আমার যে আরপিএফ আর জিপিএফ। সিপিএফ স্যার, সিপিএফ সিপিএফ থেকে পাইলেন? হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, মানে স্যার ওই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো আছে স্যার, যেমন ডেস্কো, ডিবিটিসি, নেস্কো, এনাদের তো স্যার ওই যে জিপিএফ নাই, মানে সিপিএফ জি। বলে আর কি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এটা তো পোস্টিংটা তো স্যার আরপিএফই হবে। প্রাইভেট চাকরি যদি হয় তাহলে আরপিএফ এ আসবে, সরকারি চাকরি হলে আরপিএফ এ আসবে না, জিপিএফ এ পোস্টিং হবে। মানে আমাদের ওটা স্যার সিপিএফ লেখা থাকে স্যার। এই সিপিএফ, সিপিএফটা আরপিএফ এ দেখাতে পারবেন। আপনার জবটা স্যার তো সরকারি, তাই না? এটা স্যার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্যার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আর কি স্যার। এটা সাহিত্য সাহিত্য স্যার। আপনার বোথ কন্ট্রিবিউশন আছে, হ্যাঁ, জি স্যার, আমাদের আমরা থাকে, যেটা করি আর হ্যাঁ বোধ কোম্পানিও কি দেয়? হ্যাঁ স্যার দেয়। স্যার এটা এটা বোথ কন্ট্রিবিউশন আছে, ইন্টারেস্টও আছে স্যার। তাহলে আরপিএফ এ না হয়ে আরপিএফ এ হবে বোথ কন্ট্রিবিউশন থাকলে। জি স্যার, আরপিএফ এ হবে স্যার। প্রশ্নটা স্যার আমাদেরকে ইন্টারেস্ট দেয়, এই ইন্টারেস্টটা কি ইনকামে দেখাতে হবে নাকি স্যার? এটা একটা ছিল কোশ্চেন। সাউন্ড শোনা যাচ্ছে না মনে হয়। সাউন্ড কি হচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। আপনি সর্বশেষ যে প্রশ্ন করছিলেন সেটা হলো যে আপনার যে জিপিএফ ইন্টারেস্ট, যেটা মানে আরপিএফ এর ইন্টারেস্ট, এটা বেতনের সাথে ইনকাম হিসেবে যোগ হবে। ক্লিয়ার? এটা কি ইনকামে যোগ করে দিতে হবে স্যার ইন্টারেস্টটা স্যার? জি জি, ইনকামে হেড আছে, জিপিএফ ইন্টারেস্ট আর আরপিএফ ইন্টারেস্ট দুটাই হেড এখানে দিয়ে দিতে হবে। জিপিএফ ইন্টারেস্ট, জিপিএফ তো স্যার ট্যাক্স ফ্রি, আমাদেরটা তো ট্যাক্স ফ্রি না স্যার, অনেক টাকা তো ট্যাক্স আসবে স্যার সেক্ষেত্রে। আপনি বেতন শীট তো আপনি লুকাইতে পারবেন না। চাকরিজীবীদের ইনকাম হলো দৃশ্যমান, ব্যবসায়ীদের ইনকাম হলো অদৃশ্য। এটা তো স্যার বেতন শিটে আসে না স্যার, মানে এটা তো স্যার ওখানে একটা ইন্টারেস্টটা ওখানে জমা বেতন থাকতেছে, শীটে যখন না আমি আসলাম না, বেতন শীটে না আসলাম না দেখেন না,
না দেখাইলেও প্রবলেম আছে। ধরেন আপনি ইন্টারেস্ট পেলেন 2 লাখ টাকা, সেই ইন্টারেস্ট দিয়ে